ঈদ মুবারক। মেরিল সিরাম সোববার নিবেদিত যমুনার নিমন্ত্রণের আজকের এই আয়োজনে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাতে চাই, এবং সেই সাথে আভিজাত্য শুদ্ধতা আর নান্দনিকতার এক অপূর্ব মেলবন্ধনে আজ আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি এক বিশেষ মহোৎসবে। সময়ের খেরোখাতায় কিছু মানুষের জীবন কেবল একটি জীবন হয়ে থাকে না, তা হয়ে ওঠে একটি গোটা প্রজন্মের দীর্ঘ ইতিহাস, একটি সাংস্কৃতিক অহংকার। সুরের জাদুতে যিনি দশকের পর দশক ধরে আমাদের শিখিয়েছেন বিরহকে ভালোবাসতে, আমাদের হৃদয়ে বুনে দিয়েছেন দেশপ্রেমের চিরন্তন বোধ, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সেই পরম গুণী জীবন্ত কিংবদন্তি। মেরিল সিরাম সোববার নিবেদিত যমুনার নিমন্ত্রণের আজকের এই আয়োজনে আমাদের নিমন্ত্রণ রক্ষা করতে স্টুডিওর আলোকময় করে আসন অলঙ্কৃত করেছেন আমাদের সবার প্রিয় বাংলা সঙ্গীতের প্রবাদ পুরুষ শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী। স্যার, ঈদ মোবারক। আমন্ত্রণ যমুনার নিমন্ত্রণে, এবং সেই সাথে একটু ছোট্ট করে জানতে চাই কেমন আছেন আপনি? ঈদ মোবারক সবাইকেই, দর্শক শ্রোতাদেরও ঈদ মোবারক। ভালো আছি বলাটাই নিয়ম, ভদ্রতা, তাই বলছি ভালো আছি। চমৎকার। আপনার এই যে জীবন, এই জীবনের চলার পথের কিছু মুহূর্ত, কিছু সময় আমাদের জন্য ইতিহাস এবং আমাদের জন্য আরাধ্যে পরিণত হয়েছে, তার কিছু অংশ থেকে আমরা আপনাদের ছোট্ট একটা উপস্থাপনা দেখাতে চাই। ছোট্ট এক দুরন্ত বালকের প্রথম মুগ্ধতা ছিল কলের গানে শচীন দেব বর্মনের গান। বাবা সৈয়দ আব্দুল হাই ও মা মমিনা খাতুনের জ্যোৎস্না রাতে নৌভ্রমণে বেজে ওঠা সেই কলের গানের মূর্ছনায় ছোট্ট বালকটি অপার মুগ্ধতায় ডুবে যেতেন। কে জানত সেই জল জোছনা আর সুরই হয়তো বালকের মনে অবচেতনভাবেই বুনে দিয়েছিল সঙ্গীতের শুদ্ধ বীজ। ধীরে ধীরে সেই বীজই পূর্ণতা পেয়েছে, বিস্তার লাভ করেছে, মহিরুহ হয়েছে। বাংলা গানের সেই মহিরুহের নাম জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হলেও সৈয়দ আব্দুল হাদীর জন্ম 1940 সালের 1 জুলাই নানার বাড়ি আগরতলায়। তার বাবা সৈয়দ আব্দুল হাই তখন কলকাতায় চাকুরি করতেন। সেখান থেকে তিনি বাবা মায়ের সাথে তৎকালীন পূর্ব পাকিস্তানের সিলেটে বাবার চাকুরির সুবাদে চলে আসেন। তার প্রথম স্কুল ছিল উমাকান্ত একাডেমি। সৈয়দ আব্দুল হাদী কিছুদিন সেখানে সিলেটে পড়াশোনা করেন। সিলেট থেকে তিনি আবার ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে যান এবং সেখানে অন্নদা সরকারি স্কুলে পড়াশোনা করেন। এই স্কুল থেকেই 1956 সালে তিনি ম্যাট্রিক পাশ করেন। এরপর বাবার বদলির সুবাদে রংপুরের কারমাইকেল কলেজে ভর্তি হন। 6 মাস পর তিনি ঢাকায় এসে ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হলেন এবং সেখান থেকেই 1958 সালে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন বাংলা বিভাগে। শৈশব থেকেই শিক্ষক হতে যাওয়া সৈয়দ আব্দুল হাদী পড়াশোনা শেষ করে জগন্নাথ কলেজে শিক্ষক হিসেবে যোগ দিয়ে তিনি তার পেশাজীবন শুরু করেন। সঙ্গীতের রস যার অবিরাম ধারায় প্রবাহিত, শিক্ষকতার গুরুদায়িত্ব তাকে সেই ধারা থেকে বিচ্যুত করতে পারেনি। পরবর্তীতে শিক্ষকতা ছেড়ে তখনকার বাংলাদেশ টেলিভিশনের প্রথম 4 জন প্রযোজকের একজন হিসেবে যোগ দিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ পাবলিক লাইব্রেরির মতো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তার দায়িত্ব পালনকালে পাবলিক লাইব্রেরির ব্যাপক উন্নতি সাধিত হয়। লন্ডনের ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে তিনি গ্রন্থাগার এবং তথ্যবিজ্ঞানে ডিপ্লোমা করেন। এরপর মাতৃভূমির প্রতি প্রবল টানে দেশে ফিরে আসেন। দেশের প্রতি তার এই অনুরাগ প্রতিফলিত হয়েছে মহান মুক্তিযুদ্ধেও। সমস্ত শিল্পীদের নিয়ে তিনিও অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন এবং বিক্ষুব্ধ শিল্পী সমাজ নামে একটি সংগঠন গড়ে তোলেন, এবং তিনি ছিলেন তার সাধারণ সম্পাদক, যার মাধ্যমে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ করা হয়। দেশপ্রেমের এই গভীর অনুরাগ প্রতিফলিত হয়েছে তার কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া সর্বাধিক দেশের গানে। মুক্তিযুদ্ধের প্রাক্কালে দেশের সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় শহীদ আলতাফ মাহমুদকে সাথে নিয়ে সৈয়দ আব্দুল হাদী তার বাসাতেই গভীর রাতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য বেশ কিছু গান তৈরি করেন, যার কিছুদিন পরেই শহীদ আলতাফ মাহমুদ ধৃত হন। 1958 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় সেখানকার একটি অনুষ্ঠানে বিখ্যাত শিল্পী তালাত মাহমুদকে আমন্ত্রণ জানানো হয়। সেই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের পর সৈয়দ আব্দুল হাদীকে তখনকার বিখ্যাত সঙ্গীত পরিচালক করিম শাহাবুদ্দিন সরাসরি তাকে চলচ্চিত্রে প্লেব্যাক করার আহ্বান জানান। ইয়ে ভি এক কাহানি উর্দু সিনেমা দিয়ে তার প্লেব্যাকের যাত্রা শুরু হলো। 1964 সালে তিনি ডাকবাবু চলচ্চিত্রের মাধ্যমে প্রথম বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করেন। সেই থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। চলচ্চিত্রের গানে এগিয়ে চলেছেন আপন মহিমায়।
সেই থেকে গেয়েছেন অগণিত চলচ্চিত্রে। শ্রোতাপ্রিয়তা পেয়েছে তার কণ্ঠে অজস্র গান, যা আজও সমানভাবে জনপ্রিয়। শুধু অসংখ্য কালজয়ী গানই নয়, বাংলাদেশের বিজ্ঞাপনের প্রথম জিঙ্গেলেও কণ্ঠ দেন তিনি। মাত্র ২৪ বছর বয়সে গানের মাধ্যমে পরিচয় ঘটা তখনকার ইডেন পড়ুয়া ফখরুন নাহারের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কর্মজীবনে একজন সৈয়দ আব্দুল হাদী যতটা সফল, ব্যক্তিজীবনে একজন বাবা হিসেবেও তিনি তার চেয়ে বেশি সফল। এই দম্পতির ৩ কন্যা অরূপা, তনিমা ও লাবণী স্ব ক্ষেত্রে একজন ডাক্তার, একজন আইনজীবী ও একজন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপন যোগ্যতায় প্রতিষ্ঠিত। ২০০৯ সালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি তার প্রাণপ্রিয় স্ত্রীকে হারান। ১৯৭৮, ১৯৭৯ এবং ১৯৮০ সালে তিনি পরপর টানা ৩ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের হ্যাট্রিক করেন। এরপর আরও ২বার সহ মোট ৫ বার তিনি শ্রেষ্ঠ শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০০ সালে তিনি রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ২১ পদক লাভ করেন। এছাড়াও দেশে বিদেশে পেয়েছেন অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা। পুরস্কার বা স্বীকৃতির চেয়েও তার কর্ম দিয়ে দেশের মানুষের অন্তরে পৌঁছানোকেই বড় সাফল্য বলে মনে করা কিংবদন্তি এই ব্যক্তিত্বের বই পড়ার তীব্র নেশা আজও সমানভাবে বিদ্যমান। বই পড়ার পাশাপাশি প্রকৃতিপ্রেমী সৈয়দ আব্দুল হাদীর ভালো লাগার অন্যতম বড় একটি উপলক্ষ আপন মনে গভীর মনোযোগ দিয়ে বৃষ্টি উপভোগ করা। বাংলা গানের এই জীবন্ত কিংবদন্তি হৃদয়স্পর্শী সঙ্গীতশিল্পী তার গান দিয়েই প্রজন্ম থেকে প্রজন্ম, যুগ যুগ ধরে বাংলা গানের শ্রোতাদের অন্তরেই চিরস্থায়ী আসনে অধিষ্ঠিত থাকবেন। বাংলা গানের এই চিরবরণীয় সঙ্গীত শিল্পীর প্রতি যমুনা টেলিভিশনের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। দীর্ঘ এই জীবনের পথ চলার কিছু গল্প তো আপনার কাছ থেকে আর ব্যক্তিগতভাবে শুনতেই চাই, তবে আপনার আমাদেরকে মুগ্ধ করা যে গানগুলো আছে সেই গানগুলোর মধ্যে কিছু গানও আজ আমরা শুনবো। এই জন্য এই প্রজন্মের দুজন কণ্ঠশিল্পী আমাদের সাথে আছেন, তাদের সাথে পরিচয় করাতে চাই। আমাদের সাথে আতিক আছেন নদী, যাদের কাছ থেকে গান শুনবো। দুজনকে আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক। এবং স্যার, একদম শুরু থেকে শুরুটা করি। তখনও বাংলাদেশ হয়ে ওঠেনি, আগরতলায় জন্মেছেন। জন্মানোর কিছু আগেই আপনার নানি এবং নানা তাদের স্নেহধর পুত্র হারিয়েছেন। এমন একটা মুহূর্তে যেই জন্মের শুরু এবং এই যে পরিক্রমা, সেই স্মৃতিটা একটু রোমন্থন করতে চাই, আপনার কাছে শুনতে চাই। কেমন ছিল আগরতলার পরিবেশ, পথঘাট, পথ চলা? আগরতলা আমার শৈশব কৈশোরের এক অসাধারণ স্মৃতি। আগরতলার কথা যেটা বলছো যে কেমন ছিল, চমৎকার একটি ছোটোখাটো অত্যন্ত সুন্দর সাজানো গোছানো একটি শহর, গাছপালা, ছোট ছোট পাহাড়, সব কিছু মিলিয়ে অসাধারণ সৌন্দর্যমণ্ডিত একটি শহর ছিল। জনসংখ্যা তো তখন স্বাভাবিকভাবেই খুবই কম ছিল। রাস্তায় গাড়ি ঘোড়া বলতে তো কিছু ছিল না, মানুষ পায়ে হেঁটে যাওয়া আসা করতো, রিক্সাও ছিল না তখন, আর বড় জোর সাইকেলে চড়ে। আর মহারাজার একটি গাড়ি ছিল, যদ্দূর মনে পড়ে মরিস মাইনর একটি গাড়ি ছিল তখনকার। শুধু এই শহরে, ঢাকা শহরে, এই আগরতলা শহরে তখন একটি গাড়ি ছিল। নিশ্চয়ই সেই গাড়ি দেখতে রাস্তায় মানুষের ভিড়ও হতো, তখন তো এটা একদমই ব্যতিক্রম বিষয়। হ্যাঁ, ভিড় হতো না শুধু, রাজা যাওয়া আসা করার সময়, অবশ্য বেশিরভাগ সময় উনি যখন প্রজা দর্শনে বেরোতেন তখন হাতিতে চড়ে, হ্যাঁ হাতিতে চড়ে বেরোতেন। এবং রাস্তার পাশে যারা নাগরিক যারা, তাদেরকে ওই দাঁড়াতে হতো, দাঁড়িয়ে থাকতে হতো। এটাই তখনকার কালচার ছিল, এটাই তখনকার রীতি ছিল। হ্যাঁ, চমৎকার। এই গল্পগুলো শুনতে চাই, তবে যৌবনের নিমন্ত্রণে আপনার জীবনের সাথে সম্পর্কিত কিছু অতিথি আমরা উপস্থাপন করতে চাই, আমন্ত্রণ জানাতে চাই। প্রথমে এমন একজন মানুষকে আমন্ত্রণ জানাবো যার সাথে পারিবারিক একটা সম্পর্ক আপনার যেমন রয়েছে, এবং একটু দর্শকদের বলে রাখতে চাই, এই প্রসঙ্গত এই বিষয়টি জানা ভালো। আমাদের দেশাত্মবোধে উদ্বুদ্ধ করবার ক্ষেত্রে আমাদের আজকের অতিথি সৈয়দ আব্দুল হাদী সবচেয়ে বেশি সংখ্যক দেশাত্মবোধক গান আমাদের দিয়েছেন, যে গানগুলো কালজয়িত হয়ে আছেই আমাদের ইতিহাস, আমাদের অহংকার, আমাদের সার্বভৌমত্বের প্রতীক হয়ে আছেন। এবং
এই মুহূর্তে যাকে আমন্ত্রণ জানাতে চাই, তার পিতা আপনার এই সঙ্গীত জীবনে চলার একটা অবিচ্ছেদ্য অংশ ছিলেন, এবং শুধু তাই না, তার লেখা সর্বোচ্চ সংখ্যক গান, যদি স্যার আমি ভুল না করি, আপনি আমাদের উপহার হিসাবে দিয়েছেন। আমি প্রাউডলি ওয়েলকাম করতে চাই আমার খুব প্রিয় একজন মানুষ, শ্রদ্ধেয় দিঠি আনোয়ারকে। প্লিজ, ঈদ মোবারক, আমন্ত্রণ যমুনার নিমন্ত্রণে। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, এই তো আছি রে মা। হ্যাঁ, বস। কেমন আছো? ঈদ মোবারক। ঈদ মোবারক জুবাই, ভালো আছি। স্যার প্রথমে একটা কথা বললো, যেটা আমি শুনেছি, আমার দর্শকরা হয়তো শুনেছে। আচ্ছা, আমি একটু বলিনি স্যার। যে ওর বাবা মানে গাজী মাজহারুল আনোয়ার আমার একেবারে সেই ছাত্র জীবন থেকেই আমরা সহযাত্রী, আমার অত্যন্ত প্রিয় বন্ধু, সুহৃদ, শুভাকাঙ্ক্ষী, তার কন্যা, আমারও মেয়ের মতোই। আমাদের বুঝতে আর বাকি নেই। আয় মা, এই যে অ্যাড্রেসটা, সৈয়দ আব্দুল হাদী আমাদের জন্য কিংবদন্তি। তুমি পারিবারিকভাবে দেখেছো চাচা, প্রথম যখন দেখলে, প্রথম যখন শুনছো বাবা তখন লিখছে, স্যার গান গাইছে, পুরো আবহটা কেমন ছিল? আমি শুরুতেই চাচাকে অবশ্যই শ্রদ্ধা ভরে আমার সালাম জানাচ্ছি। অনেকে হয়তো বলবে চাচা কেন বলছি, কারণ পর্দার বাইরে অবশ্যই আমি চাচা বলেই ওনাকে সম্বোধন করি। উনি বাংলাদেশের একজন কিংবদন্তি, এতে কোনো সন্দেহ নেই। তবে আমি একজন মেয়ের জায়গা থেকে যে কথাটা আসলে বলতে চাই, আমার বাবা সবসময় একটি কথা বলতেন যে, মা গান বাজনা করছো তো, মনে রাখবে একজন ভালো শিল্পী হতে হলে প্রথমে তোমাকে একজন ভালো মানুষ হতে হবে। তো বাবার সেই কথার রেশ ধরে যদি আমি বলি, তাহলে অবশ্যই হাদী চাচা যথার্থ অর্থে একজন শিল্পী, কারণ তিনি অসম্ভব ভালো একজন মানুষ। এবং চাচাদেরকে দেখলে আসলে আমি একটু ইমোশনাল হয়ে যাই, খুব স্বাভাবিক, বাবার কথা মনে হয়। কারণ চাচা শুরুতেই বলছিলেন যে আসলে বন্ধু বলো কিংবা ভাই বলো কিংবা সহযোদ্ধা, সহকর্মী, সব কিছুই তো আসলে ওনারাই। বাবার যেই প্রোডাকশন হাউস ছিল দেশচিত্র কথা, সেই দেশচিত্র কথার ব্যানারে যতগুলো ছবি বাবা পরিচালনা করেছেন, প্রযোজনা করেছেন, প্রত্যেকটা ছবিতেই হাদী চাচার গান, মানে এটা একটা, আমি বলবো যে অপরিহার্য একটা বিষয়, মানে এটা তো হবেই। হাদী চাচার গান নিয়ে এটা তো হতেই পারে না। শুধু তাই নয়, বাবা বাইরে প্রোডাকশনের জন্যও যে গানগুলো লিখেছেন, সেখান থেকেও বেশিরভাগ গানই আসলে চাচার। আমি যদি দু একটা গানের কথা তোমাকে বলি, চোখে নজর এমনি কইরা, কিংবা কারো আপন হইতে পারলে না অন্তর, কিংবা চাচার সবচাইতে আমি বলবো যে রিমার্কেবল যেই গানটি, গোলাপি এখন ট্রেনে ছায়াছবির আছেন আমার তার আছেন আমার ব্যারিস্টার, তো ইত্যাদি অজস্র গানের সঙ্গে আসলে সম্পৃক্ততা। এই গল্পের পরে একটা গান আমরা শুনতে চাই, আমরা একটা গানে যেতে চাই এবার। আছে না আমার মুক্তা, আছে না আমার বারিশটা, আছে না আমার মুক্তা, আছে না আমার বারিশটা, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী, তিনি জামিনদার। আছে না আমার মুক্তা, আছে না আমার বারিশটা, আছে না আমার মুক্তা, আছে না আমার বারিশটা, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী, তিনি জামিনদার।
মনের ঘরে তালা দিয়া চাবি লইয়াই আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনের ঘরে তালা দিয়া চাবি লইয়াই আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে ও মনোরে, দুই কান্দে দুই মোহরি লিখে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখে আছেন ডায়েরি। দলিল দেখারাই দেবেন টাকা পয়সার নাই কারবার, সময় থাকতে মোনা হুঁশিয়ার, আমি পাপী তিনি জামিনদার। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত যাবে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত যাবে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। মনোরে ও মনোরে, পারাপারের থাকলে দাঁড়া সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারের থাকলে দাঁড়া সঙ্গে নিও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে ধরে টিকিট কালেক্টর, সময় থাকতে মোনা হুঁশিয়ার, আমি পাপী তিনি জামিনদার। আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। অসংখ্য ধন্যবাদ চমৎকার এই গানটির জন্য, এবং এই গান থেকে সরাসরি একটা বিরতি নিয়ে আরো একবার ফিরছি। দর্শক, মেরিল সিরাম সোব্বার নিবেদিত যমুনা নিমন্ত্রণ এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, স্টে টিউনড। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। দেখছেন মেরিল সিরাম সোব্বার নিবেদিত যমুনা নিমন্ত্রণের এই বিশেষ আয়োজন। ঈদের উদযাপন চলছে আপনার প্রিয় শিল্পীর সাথে। সৈয়দ আব্দুল হাদী আমাদের সাথে আছেন, তার জীবনের গল্প শুনছিলাম, আরো একবার ফিরতে চাই। চাচার যে লাস্ট অ্যালবামটা বেরিয়েছিল সেখানেও কিন্তু বাবার লেখা 4টি গান ছিল, যেখানের মধ্যে একটি গান ওই যে বাবার কথা শুধুই মনে পড়ে। তো আসলে বাবার কথা শুধু মনে পড়ে এবং চাচাদেরকে দেখলে আরও বেশি মনে পড়ে। আমি আসলে চাচা সম্পর্কে বলবার মতো ধৃষ্টতা আমি করব না, আমি কি বলতে পারি, আমি একজন সামান্য মানুষ। তবে একটা ছোট্ট স্মৃতি আমি শেয়ার করি যে ওনারা যে যথার্থ অর্থে শিল্পী এবং শিল্পটাকে যে ওনারা বুকের ভেতরে লালন করতেন। যেমন আমার মনে আছে, আমি চাচার সামনে একদিন গান গাইতে বসেছি, তো সেখানে আমার সামনেই গানের লিরিকটা ছিল, তো আমি লিখছিলাম। তো লিখতে লিখতে ওখানে একটা শব্দ ছিল স্বাদ, স্বাদ মানে দন্ত সহায়কার স্বাদ, ধ মানে স্বাদ মানে ইচ্ছা, কিন্তু আমি স্পেলিংটা লিখেছিলাম স্বাদ মানে দন্ত সহায় নিচে বফলা দিয়ে। এবং আমার মনে আছে চাচা আমার সাথে এত রাগ হয়েছিলেন যে তুই গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে, তুই এই ভুলটা কিভাবে করলি, মানে এত রাগ হয়েছিলেন। মানে আমি সেই রাগটাকে মনে করলাম যেটা তো আমার জন্য আশীর্বাদ। মানে ওনারা এভাবেই আসলে শিল্পটাকে
বুকে লালন করেন, এভাবে চর্চা করেন। তো আমি শুধুমাত্র চাচার অবশ্যই দীর্ঘায়ু কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি এবং চাই যে এভাবেই যেন চাচা আমাদের মাঝে থেকে আমাদেরকে এভাবেই যেন আলোকিত করে যান। এটাই আমার চাচার প্রতি ভালোবাসা, দোয়া, যেটাই। স্যার, আমরা এই গল্পে ফিরবো, তবে একটা গান শুনে নিতে চাই। নদী আছে, আতিক আছে আমাদের সাথে, আমরা একটা গানে যাচ্ছি। চোখের নজরে এমনি কইরা একদিন কইয়া যাবে, জোয়ার ভাটায় কইরা দুই চোখ নদী হইয়া যাবে, পোড়া চোখে যা দেখিরা তাই রইয়া যাবে। ও পোড়া চোখে যা দেখিরা তাই রইয়া যাবে। চোখের নজরে এমনি কইরা একদিন কইয়া যাবে, জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে, পোড়া চোখে যা দেখিলা তাই রইয়া যাবে। ও পোড়া চোখে যা দেখিলা তাই রইয়া যাবে। সকল কথার মরণ হইলে হৃদয় কথা কয়, সেই কথাও চোখের কাছে নয় গোপন নয়। চোখেরই নাম আর শ্রীনগর, একে একে মনের খবর। চোখেরই নাম আর শ্রীনগর, একে একে মনের খবর। সে তো কইয়া যাবে
স্যারের কাছে আবার ফিরতে চাই, যেই গল্পে আমরা ছিলাম। স্যার, প্রসঙ্গক্রমেই বেশ কিছু নাম এখানে এসছে। শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের নাম এসছে, আপনার একজন শহীদের নাম এসছেন। তারা কেউই বাস্তবতার নিরিখে হয়তো এই পৃথিবীতে এখন আর নেই, কিন্তু তাদের প্রত্যেকের প্রভাব আপনার জীবনে পড়েছে। কখনো জীবনের হিসেব মিলাতে যে মনে হয়েছে যে এই মানুষটা যদি না থাকতো, বা এই মানুষটা যদি জীবনের এই অধ্যায়ে না আসতো, এই শূন্যতাটা হয়তো আমার তৈরি হতো, কিংবা এর পরের অধ্যায়ে আমি আসলে কি করে যেতাম? কখনো আবেগ দেখো, আপ্লুত করেছে আপনাকে? এটা যুগের ব্যাপার। গাজী বা আমাদের সমসাময়িক আরও যারা গীতিকার ছিলেন, তাদের কেউ আছে না আজকে আসবেন, তারা আশা করি দেখা হবে, আশা করি তাদের সাথে। ওটা একটা যুগ ছিল, এবং তাদের প্রয়াণের সঙ্গে সঙ্গে আমাদের বাংলা গানের একটা যুগ শেষ হয়ে গেছে। রচনার দিক থেকে তো বটেই, এমনকি গাওয়ার দিক থেকেও, শিল্পীর কণ্ঠশিল্পীর দিক থেকেও একটা যুগ প্রায় শেষ পর্যায়ে। এই যুগটা না আসলে, এই যুগের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তারা না আসলে কেমন হতো আমাদের দেশের সঙ্গীতের বা শিল্প সংস্কৃতির অধ্যায়টি। চমৎকার। আপু, ইফ দ্যার ইজ এনিথিং তুমি স্যারকে বলতে চাও? শুধুমাত্র এই কথাটাই বলতে চাই যে আপনারাই তো আমাদের বটবৃক্ষের ছায়া। আজকে আমার বাবা নেই, কিন্তু আপনি তো আছেন। তো সেই হাতটা, সেই আশীর্বাদটা সবসময় আমাদের মাথায় রাখবেন। এবং আমরা তো অবশ্যই চাইবো এবং মন থেকে সবসময় দোয়া করি, অনেক অনেক দোয়া করি যেন আপনি সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী যেন হাজার হাজার বছর বেঁচে থেকে যেভাবে তিনি বাংলা গানকে, বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন, এই ধারাটাই যেন বজায় থাকে। এবং শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদী আমার কাছে একটি বিস্ময়ের নাম এবং একটি সংগঠনের নাম। তো অনেক অনেক ভালোবাসা চাচা আপনার প্রতি। মেয়ের মতো তো, সেজন্য একটু বেশি বলবেই। মেয়েরা বাবাদের ভালোবাসে, এটা সত্য, কিন্তু আপু যা বলেছে কিছু অংশে কমই হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপু আমাদের এসে সময় দেওয়ার জন্য। অনেক ঈদ অনেক মোবারক। ধন্যবাদ। তোমার ঈদ অনেক ভালো অনেক কাটুক, ধন্যবাদ। এটাই চাওয়া। হ্যাঁ মা, ভালো থাক। স্যার, আমরা আরেকটা বিরতি নিয়ে ফিরছি। মেরিল সিরাম সোব্বার নিবেদিত যমুনা নিমন্ত্রণের এই পর্যায়ে আরো একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। স্বাগত আরো একবার। দেখছেন মেরিল সিরাম সোব্বার নিবেদিত যমুনা নিমন্ত্রণের এই আয়োজন। আজকের অতিথি সৈয়দ আব্দুল হাদী, তার কাছে আবার ফিরছি। দীর্ঘ জীবনের কিছু খণ্ডাংশ হয়তো আমরা দেখতে পেলাম, এই মানুষটাকে আর একটু বাড়তি করে জানতে চাই। স্যার, আপনার শৈশবের একটা অংশ আগরতলায় কেটেছে, সিলেটে কেটেছে, আবার ব্রাহ্মণবাড়িয়ায়। এই যে ভিন্ন ভিন্ন সংস্কৃতির যে আবহ, একেবারে শৈশবে কলকাতাও কেটেছে আপনার কিছু সময়। এই যে ভিন্ন ভিন্ন এবং আবহ, কলকাতায় যে বাড়িতে আমরা থাকতাম, সেই বাড়িটির নাম্বার এখনো আমার মনে আছে। কত ছিল স্যার সে বাড়ির নম্বর? বলবো? হ্যাঁ, আমরা একটু জানতে চাই। এটা বাবা মুখস্থ করে দিয়েছিলেন আমাদের, যেন হারিয়ে না যায়। হারিয়ে না যায়। 83 নম্বর তালতলা রোড। 83 নম্বর তালতলা রোডের এই যে শৈশবের আব্দুল হাদী, সৈয়দ আব্দুল হাদী, এই যে এতগুলো আবহে বড় হওয়ার সুযোগ পেয়েছে, এবং আমি বলবো শক্তিশালী সাংস্কৃতিক বলয়ে আপনি বেড়ে উঠবার সুযোগ পেয়েছেন। আপনাকে আগরতলার বটতলা বাজার কিংবা রিজার্ভ চৌমোহনী কিংবা সিলেট, রাজবাড়ি, ব্রাহ্মণবাড়িয়া, কোনটা সবচেয়ে বেশি প্রভাবিত করেছে? কি মনে হয়, আপনি ব্যক্তি মানুষটাকে কোনটা বেশি স্মৃতিকাতর করে? আমাকে তো অবশ্যই আমার জন্মস্থান যেটা আগরতলা, সেটাই সবচেয়ে বেশি স্মৃতিকাতর করে তোলে। কিছুদিন আগেও আমি আগরতলা থেকে ঘুরে এসেছি, ওই আমাদের বাড়িটা যেখানে ছিল সেটা দেখার জন্য। শৈশবের কারোর সাথে যোগাযোগ আছে? কেউ আর জীবিত নেই। খোঁজ করেছিলাম অনেকের, কেউ নেই জীবিত, সবাই চলে গেছে।
আপনার মা একবার এরকম সাইরেন সুরে আঁচল দিয়ে আপনাকে আগলে রেখেছিলেন। এটা অনেক অনেক পরের এটা কথা। এটা এটা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়কার কথা। হ্যাঁ, সেখানে এই যে ওই বারবার স্মৃতি আপনাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে 1 ঘন্টা বাজিয়েছে, কখনো কি অনিশ্চয়তা বোধ করেছে? এইটা আগে এই কথাটা বলে নেই, না বললেই নয়। তুমি একটা খুব আমার খুব কি বলবো এটাকে, খুব জীবনে মনে রাখবার মতো মুহূর্ত। মনে রাখবার মতো আর খুব বেদনাদায়ক একটি স্মৃতি। মা তো নেই, সেই জন্য মার কথা মনে হলেই সেই বেদনা, সেই স্মৃতির কথা মনে হয়। আমি ভাবতাম যে মা বোধহয় আমাকে তেমন ভালোবাসেন না, কারণ মার সান্নিধ্য তো অনেক পরে পেয়েছি, তাও খণ্ডকালীন। আমার নানার বাড়িতে শৈশব কৈশোর কেটেছে, তারপর বড় হয়ে বাবা তো ওই তার সরকারি চাকরি ছিলেন, বদলির। সরকারি বদলির ব্যাপার ছিল, তো আমার হোস্টেলে জীবন কেটেছে। তো সেই জন্যে বাবা মায়ের সাথে যে একটা অন্যরকম ঘনিষ্ঠতা সম্পর্ক থাকে, সেটা আমার ভাগ্যে হয়নি। তাই আমি ভাবতাম যে আমাকে আমার মা বোধহয় খুব একটা ভালোবাসেন না। কিন্তু মা তো মাই। ওই যে কথা তুমি বললে যে আঁচল দিয়ে ঢেকে দিয়েছিলেন, ওই তখন খুব সম্ভবত কত ডিসেম্বর হবে, তখন ঢাকা এয়ারপোর্টে বোমা ফেলছিল প্লেনগুলো, ভারতীয় প্লেনগুলো এসে। তো প্রায় উপর থেকে, যেটাকে বলে ওই স্ট্রাইপিং না কি যেন বলে, গুলি করতে করতে যেত প্লেনগুলো। তো আমি মাকে নিয়ে, আমি থাকতাম মগবাজার একটি ইতে, আর মা বাবারা থাকতেন তেজগাঁয়। এটাই আমাদের বাড়ি ছিল। আমার তখন বিয়ে হয়ে গেছে, তো আমি মগবাজারে থাকতাম। তো আমি ভাবলাম যে এটা এয়ারপোর্টের এত কাছে বোমা হচ্ছে, মা বাবাদের নিয়ে যাই আমার ওখানে। তা আমি মাকে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে করে আসছি, আমি নিজেই ড্রাইভ করছিলাম। হঠাৎ এই উপরে প্লেন, যুদ্ধবিমানের শব্দ। যুদ্ধবিমান শব্দ হলো, এবং খুব দ্রুত এগিয়ে আসছিল বিমান। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গাড়ির নিচে ঢুকে গেলাম মাকে নিয়ে। মা করলো কি, তার আঁচল দিয়ে আমাকে ঢেকে দিলেন, অ্যাজ ইফ গুলি প্রতিহত করবে তার আঁচল। সেটাই, এতেই বোঝা যায় মা তো মাই। তার জীবনের সাথে সম্পর্কিত একজন মানুষকে এই মুহূর্তে আমাদের এই নিমন্ত্রণের আমন্ত্রণে অতিথি বানাতে চাই। আমাদের সবার শ্রদ্ধেয় গীতিকার এবং আমাদের আরও একজন জীবন্ত কিংবদন্তি শ্রদ্ধেয় রফিকুজ্জামান স্যার। স্যার, ঈদ মোবারক। আসবেন আপনি, আমাদের সাথে যুক্ত হবেন। হাদি ভাই, এভাবেই দেখা সাক্ষাৎ হয়। আজকাল তো আর অন্যভাবে দেখা হয় না, না সেই সব দিন আর নেই। এখন তো বেরোতেই পারি না। এই মুহূর্তটা আমাদের ঠিক এইভাবে আর্কাইভ করা থাকুক। এই মুহূর্তটা আমি নিজেও ভুলতে চাই না। আমার দুপাশে দুজন কিংবদন্তি দাঁড়িয়ে আছেন, এরকম সুযোগ খুব বেশি আমাদের হয় না। ক্যামেরার ফ্রেমে বন্দি করতে পারাটা যেমন একটা লোভের, এবং সেই সাথে স্মৃতির পাতা এটাকে আর্কাইভ করে রাখাটা একটা বিশাল লোভের। কৃতজ্ঞতা আপনাদের দুজনের প্রতি। স্যার, আপনাকে ঈদ মোবারক। নিশ্চয়ই আপনি ভালো আছেন। ভালো, হ্যাঁ ভালোই বলতে হবে। বেঁচে যখন আছি ভালো আছি। আপনারা আরও শত সহস্র বছর এভাবে আমাদের আগলে রাখুন, কারণ আপনারা ছাড়া আমাদের খুব বেশি মানুষ নেই যাদের নিয়ে আমরা গর্ব বা অহংকার করে বলতে পারি যে আমাদের একজন রফিকুজ্জামান আছেন, আমাদের একজন সৈয়দ আব্দুল হাদি আছেন। দুজনের সাথে দুজনের কালক্রমে পরিচয়টা ঠিক কিভাবে? পরিচয় হবার আগেই যে জিনিসটা হয়েছে সেটাই আমার হৃদয়ে আমার কাছে গাঁথা আছে। সেটা হচ্ছে যে আমার প্রথম যে গানটি বেতারে প্রচারিত হয় সেটি ছিল এই মাসের গান, এবং সেই গানের শিল্পী ছিলেন সৈয়দ আব্দুল হাদি, ফেরদৌসী রহমান, আঞ্জুমান আরা বেগম এবং মনু দে নামে একজন শিল্পী ছিলেন। মনু দে ছিলেন। তো তিনি হারিয়ে গেছেন কোথায় আমি জানি না, তাকে এসে পাইনি আর।
এই মাসের গান, হাদি ভাইকে পেয়েছি। এই মাসের গান মানে একটা গান হতো, একটা স্পেশাল গান হতো। সেই গানটা যাদের কথা বললেন রফিক ভাই, তারা সবাই এই গানটি গাইতেন এবং পুরো মাস ধরে সেই গানটি প্রচার করা হতো। এক একজনের কণ্ঠে এক এক দিন এইভাবে প্রচার করা পুরো মাসের প্রতি রবিবার এটা বাজানো হতো। এই গল্পের পরে একটা গান আমরা শুনতে চাই, আমরা একটা গানে যেতে চাই এবার। একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। এই জীবন তবু কিছু না কিছু পেত। একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা। যদি এমন হতো একটি কথা আমায় বলে কেউ ভেঙে দিত সব নীরবতা। এই জীবন তবু কিছু না কিছু পেত। একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। যদি এমন হতো একটি শ্রাবণ আমায় কাঁদিয়ে বলে যেত সে এই তো মরণ। যদি এমন হতো একটি শ্রাবণ আমায় কাঁদিয়ে বলে যেত সে এই তো মরণ। এই জীবন তবু কিছু না
অসংখ্য ধন্যবাদ চমৎকার এই গানের জন্য। আর দর্শক, এরই সাথে আরেকটি বিরতির সময় হয়েছে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। স্বাগত আরেকবার, দেখছেন মেরিল সিরাম সোপবার নিবেদিত যমুনার নিমন্ত্রণে। জুলহাস জুবাইর আপনাদের সাথে আছে, আমাদের সাথে আছে আপনাদের সবার প্রিয় শ্রদ্ধেয় আব্দুল হাদী। তার কাছেই ফিরে যেতে চাই। স্যার, প্রথম যখন ওকে গাইতে শুনলেন, আপনার লেখা গান তিনি গাইছেন, অ্যাজ এ লিরিসিস্ট, তখন সিঙ্গার যা গাইলো কেমন লেগেছিল, কেমন বোধ করেছিল? যে ব্যাপারটাই তো আমার কাছে অপ্রত্যাশিত ছিল, কারণ আমি 25টি গান পাঠিয়েছিলাম, আমার 25টি গানই কিনে নেওয়া হয়েছিল, আমাকে রয়্যালিটি দেওয়া হয়নি। আচ্ছা, তো সেই লোকের গান কেন এ মাসের গান করছে? তো ব্যাপারটা হচ্ছে আজাদ রহমান সাহেবকে যে গানটি দেওয়া হয়েছিল ওটা তার পছন্দ হয়নি। তো তিনি তখন খুঁজতে খুঁজতে যে নতুন কোনো গান এসছে কিনা, এরকম নতুন রয়্যালটি হয়ে যাবে, তো ওই লোকটা একটা খাতায় গিয়ে দিয়ে বলেছে যে এই 25টা গানই আমাদের কেনা। তো উনিও ওখান থেকে খুঁজে প্রথমেই এই গানটি পেয়েছেন এবং সেই গানটি তিনি সুর করেছেন এবং গাইয়েছেন। আমি যখন রেডিওতে আমাকে একজন বসে বলল যে তোর গান তো এই মাসের গান হবে অমুক রবিবার থেকে, তেমন কে বললো? বলে আমি নিজে রেডিওতে শুনেছি। আমি খুব অবাক হলাম। অবাক হয়ে তো কিছু বন্ধুবান্ধব নিয়েই রেডিও নিয়ে বসলাম। বসে যখন শুনলাম তখন তো মানে তখনকার ব্যাপার। স্যার যেমনটা করে বললেন, আপনি ততদিনে বেশ পরিচিত, আপনি রেডিওতে গান গাইছেন, তার আগে স্টেজেও বিভিন্ন জায়গায় আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছে এবং একসময় অপ্রত্যাশিত 300-350 টাকাও আপনাকে পেমেন্ট দেওয়া হয়েছে সেই সময়ের হিসেবে, যেটা একরকম অবিশ্বাস্য। রেডিওতে বোধহয় তখন 10-15 টাকা এরকম 10 টাকা পাওয়া যেত। এই যে একটা পর্যায়ে পার করে এসে নতুন একজন সং রাইটারের গান গাইতে শুরু করলেন, পুরো অভিব্যক্তি, অনুভূতি, স্মৃতিটায় যদি কিছু থাকে শেয়ার করবার মতো। স্মৃতি একটাই, স্মৃতি না, এটাকে বলবো যে এখনো আমাদের সৌভাগ্য যে আমরা সেই কবে যাত্রা শুরু করেছিলাম, চলতে চলতে এখনো একসঙ্গে আমরা চলছি। এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? এবং বেদনারও যে এই সৌভাগ্য কদিন আর থাকবে কেই বা জানে। জীবন তো ক্রমান্বয়ে প্রান্তের দিকে যাচ্ছে, আর এই প্রান্তের দিকে যাওয়া নিয়ে আমি একটা গান করেছিলাম যেটা হাদী ভাই নিজে সুর করেছিলেন এবং গেয়েছিলেন। হাইওয়ে, সেই গানটি হচ্ছে হাইওয়ে ধরে চলছে ক্লান্ত দূরপাল্লার বাস, সন্ধ্যা আসছে নেমে, গধূলি তবুও রঙে রঙে ভরে আকাশের ক্যানভাস। এই যে একটা এই যে ক্লান্ত দূরপাল্লার বাস চলছে, এটা জীবন, এটা জীবন মানুষের জীবন। আর কি শেষের দিকে চলে আসছে। আধার বারবার ঢেকে দিতে চাচ্ছে বাইরে দেখা গ্লাস। তারপরে গভীর আধারে যে মনে হচ্ছে যে সব কিছু যদি ফাঁকি হয়, এতদিন যে দেখে এসছি সব যদি হয় ফাঁকি, আধারে তখন পাবো না তো খুঁজে আর কোনো বাইপাস। তখন তো আর বেরিয়ে যাবার মতো কোনো বাইপাস থাকবে না, সেই কবরের অন্ধকার, গভীর অন্ধকার। গানটি তখন কি হবে জানি না। রফিক ভাই এমনিতেই আমার কাছে কোনো কিছু না বলে যে গানটি সুর করবে না কিছু করবে, আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। কিছু বলেননি যে সুর করবে? হাদী ভাই, আপনি আমাকে রফিক ভাই বলবেন না, আপনি আমাকে রফিকুজ্জামান বলেন। না ভাই, আমি তো ভাই বলি সব সময় আপনাকে। আপনি কি, আমরা প্রায় সমসাময়িক, আপনি আমার হয়তো কিছুটা ছোট হবেন। স্যার, আমরা এই গল্পে ফিরবো, তবে একটা গান শুনে নিতে চাই। নদী আছে, আতিক আছে আমাদের সাথে, আমরা একটা গানে যাচ্ছি। তুমি ছাড়া আমি একা, পৃথিবীটা মেঘে ঢাকা। তুমি ছাড়া আমি
ঢাকা তুমি ছাড়া আমি একা পৃথিবীটা মেঘে ঢাকা ভালোবাসা রয় জেগে রয় শত মরণেও মরে না কাছে আসা হয় স্মৃতি হয় কবু সে বাঁধন ছেড়ে না দূরে গেলে তারা হয়ে দেবে 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 ইশারা তুমি ছাড়া আমি একা পৃথিবীটা মেঘে ঢাকা তুমি ছাড়া আমি একা পৃথিবীটা মেঘে ঢাকা জীবন আমার পাই গো জীবন তুমি যখন দাও দেখা তুমি ছাড়া আমি একা পৃথিবীটা মেঘে ঢাকা তুমি ছাড়া আমি একা পৃথিবীটা মেঘে ঢাকা ধন্যবাদ। স্যারের কাছে আবার ফিরতে চাই যেই গল্পে আমরা ছিলাম। আপনাদের কাছ থেকে আজ শ্রদ্ধাবোধ এবং ভালোবাসার আরেকটা দিক শিখলাম। একজন একজনকে যেভাবে সম্বোধন করছেন শ্রদ্ধায়, বুঝে না। বলছিলাম স্যার শব্দ সংকটে ভুগছি। আদি ভাইকে নিয়ে যদি আমি বলতে শুরু করি তাহলে আমার নিজের অনুভূতির কথাই বলছি। আমি যদি বলতে শুরু করি তাহলে বোধহয় শেষ করতে পারবো না। এক অনুষ্ঠান শেষ করা তো সম্ভব নয়, কারণ ওই যে বলছি যে জীবনের শেষ হবার যে উপলক্ষে যে গান, সেটিও আমি ওনাকেই দিয়েছিলাম এবং ওনাকেই সুর করতে বলেছিলাম যে আজকের যারা শিল্পী, নতুন শিল্পী যারা আসছে, তারা গাওয়ার জন্য না হোক, রেওয়াজের জন্য হলেও ওই গানগুলো যেন তারা রেগুলার গায়, রেগুলার চর্চা করে। কারণ ওই সমস্ত সুরস্রষ্টারা এখন আর নাই। আব্দুল আহাদ নাই, সমর দাস নাই, সুবল দাস নাই, সত্য সাহা নাই, খন্দকার নুরুল আলম নাই, আলাউদ্দিন আলী নাই, আহমেদ ইমতিয়াজ বুলবুল নাই, একেবারে ইয়াং এজে একটা ছেলে ফরিদ আহমেদ নাই। নাই। তো এই যে নতুন ছেলেরা এখন এই যে ধরতক্তা মার পেরে গান হচ্ছে অনেক, সেগুলো গেয়ে শিল্পী সত্তা গড়ে উঠবে না। এই গানগুলো গাইলে তারা যদি এই গানগুলো নিয়মিত প্র্যাকটিসও করে নিজেদের জন্যে, সেটাও অনেক বড় পাওয়া হবে। রোনা লায়লাকে বলতে শুনেছি যে উনি বাথরুমেও গাইতেন। ওই যে গান গাওয়া নিয়মিত, ওই যে পরিচিত সুর, ওই যে জানা সুর, ওই যে বৈচিত্র্যময় সুর, এই সুরে গাওয়া, শুধুমাত্র যদি রেওয়াজের জন্য গায় তারা, তাদের অনেক উপকার হবে। নিশ্চয়ই তারা আপনাকে শুনছেন স্যার। অসংখ্য ধন্যবাদ, আপনি এসে আমাদের সময় দিয়েছেন। আপনার ঈদের উদযাপনে আমাদেরকে সঙ্গী করতে পেরেছেন, আমাদের উদযাপনে আপনিও সঙ্গী হয়েছেন। কৃতজ্ঞতা জানাতে চাই আসার জন্য আমাদের এই আয়োজনে। স্যার,
আপনার জীবনের গল্প আমরা আরও শুনবো, গানও শুনবো, আপনার গাওয়া গানগুলো আমরা একটু শুনতে চাই। নদী যেহেতু আছে, আতিক যেহেতু আছে, তাদের কাছ থেকে শুনবো। তবে আয়োজনের এই পর্যায়ে আরেকটা বিরতি আমরা নিচ্ছি। দর্শক, মেরিল সিরাম সোপবার নিবেদিত যমুনা নিমন্ত্রণের এই পর্যায়ে আরও একবার বিরতি নিচ্ছি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। মেরিল প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। দেখছেন মেরিল সিরাম সোপবার নিবেদিত যমুনা নিমন্ত্রণের বিশেষ এই আয়োজন। জুলা জুবাইর আপনাদের সাথে আছি এবং আমাদের সবার শ্রদ্ধেয় বাংলা সঙ্গীতের প্রবাদ পুরুষ সৈয়দ আব্দুল হাদী আমাদের অতিথি হিসেবে আছেন, যার জীবনের গল্পগুলো শুনছিলাম, গান শুনছিলাম। আরও একবার আমরা গল্প ফিরতে চাই। স্যার, জীবনে আপনার একটা লক্ষ্য ছিল যে আপনি শিক্ষক হবেন। সেই শিক্ষকতার নেশা বা সেই শিক্ষকতার চাওয়া ঠিক কোন কারণে, কোন প্রেক্ষাপটে আপনার মনে হয় না আমি শিক্ষক আর হতে চাই না, আমি এবার সঙ্গীত শিল্পী হব, আমি ধারা বদলে ফেলবো? কি প্রভাবিত করেছিল? তো বলে নেই তার আগে, শিক্ষক হওয়ার বাসনাটা আমার, ওই যে বললাম, প্রথমে বলেছিলাম একবার যে জেনেটিক ব্যাপার। জি। আমার দাদাও শিক্ষক ছিলেন, আমার বাবাও শিক্ষকতা দিয়ে জীবন শুরু করেছিলেন, তারপর সরকারি চাকরিতে চলে যান। আমিও কিন্তু ওই শিক্ষকতা দিয়েই জীবন শুরু করেছিলাম জগন্নাথ কলেজে। তারপর সেখান থেকে অন্য চাকরিতে চলে গেলাম, টেলিভিশনে ইত্যাদি। এবং আমার একটা ছিল, এটাকে আফসোসই বলা যায় যে শিক্ষকতা করতে পারলাম না, চলে গেলাম অন্যদিকে। গানের নেশায় পেয়ে বসলো মেয়েকে, আমার ছোট কন্যাকে বলছে, না তুমি অন্য কোথাও কিছু করতে পারবে না, তোমাকে শিক্ষকই হতে হবে, তোমাকে পিএইচডি করতে হবে, শিক্ষক হতে হবে। যাই হোক, সে আমার আশা পূরণ করেছে। সে এখন ইউএসএতে একটি ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কাজ করছে। বাহ, চমৎকার। স্যার, আপনার জীবনের সাথে সম্পর্কিত আরেকজন অতিথি আছেন, আমরা যমুনার নিমন্ত্রণের এই পর্যায়ে তাকে আমন্ত্রণ জানাতে চাই। আমাদের সবার প্রিয়, ভালোবাসা, ভালো লাগার একজন ব্যক্তিত্ব, সঙ্গীত শিল্পী রফিকুল আলম। ঈদ মোবারক। ঈদ মোবারক। এসো হে, এসো হে রফিক। আমাদের উদযাপন এখন আরো অনেক রঙিন হয়ে যাবে। এই যে দুজনের যে এসো হে এই সম্বোধন শুনলাম, একটু গল্পটা শুনি তো পিছনের। কার সাথে কার কবে পরিচয় আপনাদের? অনেক আগে। আমরা তো ওর আগে এসছি, ওরা অনেক পরে এসছে। তো সেটা কোন সাল হবে? 73 সাল হবে। 73-এর দিকে, অনেক পরে। 72-এর শেষ দিকে, 73-এর দিকে ওনার মনে থাকার কথা নয়। তার সঙ্গে তুমি একটু ধরিয়ে দিলি। আমি বল দিচ্ছি, চ্যালেঞ্জ করে ছুড়ে দিয়েছে, কিন্তু তুমি ধরিয়ে দিলেই মনে পড়বে। হ্যাঁ, তখন আমি একেবারে কেউই চেনে না আমাকে। তখন আমার ওই গানটা একটু জনপ্রিয়তা পেয়েছে, লাকি আখান্দের সুরে, তোমাকে যেন ভুলে না যায়। তারপরে স্টেডিয়ামে একটা বড় প্রোগ্রাম হলো, সেখানে আমি নতুন শিল্পী হিসেবে গান গাওয়ার সুযোগ পেলাম। তারপরে একটু মানুষ চিনছে। সেখানে সুবল দাস, আমাদের শ্রদ্ধেয় সুবল দাস, একটা গান করার কথা, টেলিভিশনের, ফিল্মের নয়। তো তখন বললো যে গানটা আমি করব, কিন্তু তুমি হাদির বাসায় চলে যাও। আমি তো ওনাকে তো আমি চিনি না, এবং ওনাও তো আমাকে চেনে না, আর বাসাটাও চিনি না। তখন ঠিকানা দিল বড় মগবাজার, এখানে গেলাম। দেখলাম সে প্রচণ্ড ব্যস্ত, তিনি কি গানের একটা রিহার্সেল করছেন। তারপরে আমাকে বসতে বললেন। তারপরে নিজেই পরিচয় দিতে হলো আমার, যে আমার নাম রফিকুল আলম, আমি বাংলা একাডেমিতে চাকরি করি, সুবলদার একটা গান করার কথা। ওই যে নাকি, হ্যাঁ, তো সেটা তো আমি কি করব, যে না, পাঠালেন যে একটা গান আমাকে তুলে দেবে, সেটাই টেলিভিশনে হবে। তখন টেলিভিশনে ডাইরেক্ট গাইতে হতো, রেকর্ডিংয়ের ব্যবস্থাটা ছিল না তখন। তারপরে এইভাবে পরিচয় হলো। তারপরে বললো যে ও আচ্ছা, তুমি তো রাজশাহীতে আমার একটা ছোটো সম্পর্ক আছে, পাবলিক লাইব্রেরিতে মাঝে মধ্যে যেতে হয়। তো পাবলিক লাইব্রেরি তখন এক্সিকিউটিভ। এই হলো প্রথম শুরু।
গানও শিখলাম সেখানে। তারপরে তো তখন আমি সুবলদার সঙ্গে সহকারী হিসেবে কাজ করি। অর্থাৎ সুবলদার সঙ্গে তুই সহকারী হিসেবে কাজ করছেন, গান অনেক সময় সুরও করতেন। হ্যাঁ, তো গানটা তো উনি সুর করেছিলেন, কিন্তু এই মুহূর্তে আমার মনে নেই। গানটা বলো তো কোন গান? মনে নেই। ওটা টেলিভিশনের সুরবিতান, প্রথম সুরবিতান হচ্ছে আমার জীবন। সুরবিতান তা খুব পপুলার একটা একটা প্রোগ্রাম অনুষ্ঠান ছিল। ছিল। এই আর কি, এই হলো শুরু। এই গল্পের পরে একটা গান আমরা শুনতে চাই, আমরা একটা গানে যেতে চাই এবার। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জল সিঁড়ি নদীর তীরে তোর খুশির কাপন যেন বাজে, ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর যেন সাজে, তোর একটা রাহাই করে পাউরামাই সুরে সুরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। বাঁকা বাঁকা মেঠো পথে তোর রাখাল হৃদয় জানি হাসে, ও পদ্ম কাপা দিঘির ঝিলে তোর সোনার স্বপন খেয়া ভাসে, তোরে আমি নাই ধরে রাখি সবাই চিরতরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ধন্যবাদ। স্যারের কাছে আবার ফিরতে চাই যেই গল্পে আমরা ছিলাম। তারপরে অনেক পরে আনোয়ার পারভেজ ভাই আমাকে দিয়ে একটা গান গাওয়াবেন, ছবির গান। ছবিটা পরবর্তী বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তারপরে গানটা আমি শিখে দেখি যে এই কাম আমার নয়, এই গান আমার পক্ষে গাওয়া সম্ভব না। তখন ওনার ডাটসন গাড়ি ছিল, 8.5 ডাটসন গাড়ি ছিল। আমি পারভেজকে বললাম, পারভেজ ভাই এই গানটা গাইলে কিন্তু আপনারও সর্বনাশ হবে, আমারও সর্বনাশ হবে। আমি গাইতে পারবো না এই গানটা। ফিল্মে কিছু ব্যাপার স্যাপার থাকে, তো তখনও ফিল্মের ব্যাপারগুলো অত আমি রপ্ত করতে পারিনি। তা আমি বললাম যে না, আপনি বরং একটা কাজ করেন, উনি মাইন্ড করবেন কিনা জানি না, মনে হয় মাইন্ড করবেন। তখন তার সঙ্গে আমার অনেক সখ্যতা হয়ে গেছে। আমি বাংলা একাডেমিতে চাকরি করছি, উনি পাবলিক লাইব্রেরিতে চাকরির সূত্রে, সেটা বিভিন্ন কারণে। তা আমি বললাম যে আপনি এই গানটা হাদি ভাইকে দেন, আমি খুব খুশি হব। সত্যি এই গানটা আমি ভালো গাইতে পারবো না।
তো পারভেজ ভাই, আনোয়ার পারভেজ বলে যে তুমি কি পাগল একটা মানুষ, ছায়াছবিতে গান গাওয়ার জন্য হাতে পায়ে ধরে আমাদের, আর তুমি এই গানটা গাইবে না বলছো? এত চমৎকার সিকোয়েন্সের গান, এটা নাটকীয়তা ছিল, একটা ফার্স্ট রিদিমের গান ছিল। তখন আমার একটা বাজে একটা অভ্যাস ছিল, ফার্স্ট রিদিমের গান গাইতে আমি চাইতাম না। তারপরে আমি বললাম যে হাজি ভাইকে দিয়ে, তারপরে উনি বলে যে তো চলেন, তাহলে চলেন, আপনি তুলে দেবেন। আমি হ্যাঁ ঠিক আছে। না, তখন তো তুমি বলে আমাকে, হ্যাঁ তুমি তুলে দেবা। গেলাম এলিফ্যান্ট রোডের কোন একটা জায়গায় আছেন উনি। তারপর ওনার গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে এই গাড়িতেই আমি ওনাকে গানের আদলটা দিলাম যে এরকম। তো বলছি তুমি গাইবে না কেন? আমি পারবো না, আমাকে বললাম না, অনেক স্টোরি, আমি পারবো না গাইতে, গান গাইতে। তারপরে উনি গিয়েছিলেন, ওই যে ছবিটার নাম ভুলে যাচ্ছি, যাই হোক, এইভাবে তাহলে এই দেখো, এইটা হলে এখনকার এইটা সময় দেখো, এটা হতো না। আমি বলছি এটা যে তখন কিন্তু আমাদের মধ্যে এই ব্যাপারটা ছিল যে এটা আমার দ্বারা ভালো হবে না, আমার চেয়ে ওকে দিয়ে গাওয়ালে বা ওনাকে দিয়ে গাওয়ালে পরে এটা বেটার হবে। যেন আমিও এরকম করেছি। আমি তখন সুবলদার সঙ্গে কাজ করি, ওই গানটি যখন তৈরি করলাম, ওই যে বিখ্যাত গান তুমি যে আমার কবিতা, তুমি যে আমার কবিতা, আবু হেনা মোস্তফা হেনা ভাই লেখেন, নবী আর সাবিনাকে দিয়ে গাইয়েছিলাম। তো আমাকে সুবলদা বলল গানটি তুমি গাইবে তো, তুমি গাইবে, জিজ্ঞেস করলেন আমাকে। আমি বললাম না দাদা, এই গানটি আমার চেয়ে ভালো গাইবে নবী, মাহমুদুর নবী। কি সুন্দর গান। নবীকে গানটি তুলে দিলাম, নবী এবং সাবিনা গিয়েছিলেন। তো এটা আমাদের মধ্যে তখন এই বোধটা ছিল। এখন তো গানটা কে ভালো গাইবে না ইত্যাদি এই সমস্ত চিন্তা তো না। এখন কথা হচ্ছে গানটা করতে হবে, ভাইরাল হবে তো, ভাইরাল হবে তো। হ্যাঁ, এখন চিন্তা ভালো হওয়ার চিন্তা না, এখন চিন্তা হচ্ছে যে ভাইরাল হবে কি। হ্যাঁ, তার জন্য যে কোনো ফ্যাক্টর হোক। আমি রফিককে একদিন ফোন করলাম যে ধর কি গান গাইলাম সারা জীবন, আর তোমরা এবার কি গান গাইলে সারা জীবন। না, গান বাজনা করাটাই ভুল হয়ে গেছে আমাদের। এই যে আজকে আমি একটা গান শুনলাম, একটা ছেলে গাইলো, এত চমৎকার, এত সুন্দর গান তো আমরা গাইতে পারি না, এর 75% আমরা গাইতে পারতাম না। এই ছেলে তো এত সুন্দর গিয়েছে। রফিককে আমি গানটা পাঠালামও, শোনো, শুনে দেখো গান কাকে বলে। আমরা সারা জীবন ভুল। তো রফিক শুনে কিছুক্ষণ পরে আমাকে ফোন করছে, হা হা হা, কি ব্যাপার, হাসছো কেন? এটা তো এআই। বোঝাই যাচ্ছে সেটা এআই দিয়ে করা। অসংখ্য চমৎকার স্মৃতি আপনারা রোমন্থন করলেন এবং ব্যস্ততার মধ্যে যে ঈদের উদযাপনের সময় দিয়েছেন, এটাই আমাদের কাছে একটা বিশাল পাওয়ার। ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞতা জানবেন আমাদের পক্ষ থেকে। ভালো থাকবেন, আপনি এরকম হাসি খুশি থাকবেন, আপনাকে এরকম হাসি খুশি দেখতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। যমুনার নিমন্ত্রণে এই পর্যায়ে আমাদের শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদীর জীবনের সাথে সম্পর্কিত, সংশ্লিষ্ট, আবেগতাড়িত অনেক অনেক বিশেষণ যাকে দেয়া যায়, এরকম আরেকজন অতিথিকে আমন্ত্রণ জানাতে চাই। আমাদের সাথে আয়োজনের এই পর্যায়ে যুক্ত হচ্ছেন আরও একজন সঙ্গীত শিল্পী, খুব চমৎকার হাসি খুশি একজন মানুষ, আমাকে খুব বেশি স্নেহ করেন, ভালোবাসেন, আপনাদের আমাদের সবার প্রিয় লিনু বিল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক। স্বাগত আপনাকে যমুনা নিমন্ত্রণে। এসো এসো, বসো আমার পাশে। একটু আমাদের বলবেন কে কাকে কবে জীবনের কোন পর্যায়ে আবিষ্কার করলেন? এটা আমার মনে হয় আমার চেয়ে হাদি ভাই বলতে পারবে। আচ্ছা, হাদি ভাই আপনি বলেন, কোভিড থেকে আপনি আমাকে চেনেন? এত আগে যেন মনেই পড়ছে না। স্বাধীনতার উত্তরকালে তো অবশ্যই। হ্যাঁ, তা তো আলতাবাড়ির বাসায় আমরা থাকতাম একসাথেই, সেই 370 আউটার সার্কেল রোড, যেখানে আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত আলতাবাইকে ধরে নিয়ে গেছিল। আমার মনে সেই বাসার থেকেই বোধ হয় আপনার প্রথম। এবং আমি এটাও জানি যে আলতাফ ভাইয়ের তানপুরাটা এখনো আপনার কাছে আছে। হ্যাঁ স্যার, আমরা এই আলাপে ফিরবো, কিন্তু আরও একটা বিরতির সময় হয়েছে। দর্শক, মেরিল সিরাম সোববার নিবেদিত যমুনা নিমন্ত্রণে এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন।
প্রথমবারের মতো নিয়ে এলো স্যাফরন সিরাম সোপ বার। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা। মেরিল সিরাম সোপ বার। স্বাগত আরেকবার, দেখছেন মেরিল সিরাম সোপবার নিবেদিত যমুনার নিমন্ত্রণে। জুলহাস জুবাইর আপনাদের সাথে আছে, আমাদের সাথে আছে আপনাদের সবার প্রিয় শ্রদ্ধেয় আব্দুল হাদী। তার কাছেই ফিরে যেতে চাই। স্যার, এটা কিন্তু আমরা একটা শ্রোতারা জানবার একটা সুযোগ পেলাম, তাই না? একটা ঐতিহাসিক তানপুরা আপনার কাছে। এই তানপুরাটা কিভাবে আসলে একটু এটা শুনতে চাই। হাদি ভাই বলুন। এটা হচ্ছে আলতাফ ভাই প্রচণ্ড রকম দুঃসাহসী মানুষ ছিলেন। তো উনি একদিন আমাকে বললেন, হাদি, কিছু গান তো স্বাধীন বাংলা বেতারের জন্য করতে হবে, পাঠাতে হবে, কিন্তু কোথায় রেকর্ড করব? রেকর্ড করতে গেলে তো ধরা পড়ে যাব, সেই স্বাধীনতা যুদ্ধের সময়। তো আমি কোনো কিছু অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই আমি আলতাফ ভাইকে বললাম যে, আলতাফ ভাই, কোনো সমস্যা নেই, আমার কাছে খুব আধুনিক একটি টেপ রেকর্ডার আছে, আমার বাসায়ই করব আমরা। তো আলতাফ ভাই বলল, বাসায় করবে? আমি হ্যাঁ, অনেক রাত্রে দরজা জানলা লাগিয়ে, যাতে বাইরে শব্দ না যায়, করব। আর আমার পাশে বাড়িতে যারা আছেন তারা আমার পরিচিত, কাজে কোনো ভয়ের কিছু নেই। এটা কিন্তু একটা মারাত্মক সিদ্ধান্ত ছিল, নিশ্চিত কিন্তু আমি মৃত্যু চিন্তা করি জেনে আপনারা কাজটা করেছেন। হ্যাঁ, তো সেই তখন আলতাফ ভাই তো যন্ত্রপাতি তো নাই, আমার হারমোনিয়াম, আলতাফ ভাই তানপুরাটা নিয়ে আসলেন, তানপুরাটা। আর আলতাফ ভাইয়ের সহকারী ছিলেন যে হাফিজ ভাই। হাফিজ একটা মাইক্রোফোন স্ট্যান্ড নিয়ে আসলো। এই দিয়েই আমরা গান করলাম, প্রায় 4টা গান করলাম পরপর। কিন্তু দুর্ভাগ্য, এই গান 4টি পরে আলতাফ ভাই এসে নিয়ে গিয়েছিলেন পাঠাবার জন্য। উনি পাঠাতে পেরেছিলেন কি না জানি না, কারণ তার কিছুদিন পরেই তিনি কিন্তু ধরা পড়ে যান। আমি যতটুকু জানি, ওই টেপগুলা যাকে দিয়ে পাঠানো হয়েছিল, হ্যাঁ, ওই লোক ধরা পড়ে গেছিল। তো এগুলো গিয়ে হয়তো পৌঁছেনি আর কি। কিন্তু তার চেয়ে বড় দুর্ভাগ্য যে আতাভাই ধরা পড়ে যান, এবং এরপরের ঘটনা তো আমরা সবাই জানি। এই গল্পের পরে একটা গান আমরা শুনতে চাই, আমরা একটা গানে যেতে চাই এবার। কে জানে কত দূরে সুখে ঠিকানা, কে জানে কত দূরে সুখের ঠিকানা। প্রতিদিন দেখা হয় তোমার আবার, তবুও রয়েছি মোরা অচেনা। কে জানে কত দূরে সুখে ঠিকানা। সাগর কোলে ঢেউ ওঠে দুলে দুলে, মনের সাগর কোলে ঢেউ ওঠে দুলে দুলে, অকারণে পুলক
বাজে, চোখে চোখ রেখে দেখো আমার পানে, যে কথা বলিতে চাও একবার বলে দাও না। কত দূরে সুখে ঠিকানা, কে জানে কত দূরে সুখে ঠিকানা। প্রতিদিন দেখা হয় তোমার আমার, তবুও রয়েছি মোরা অচেনা, কি জানে কত দূরে সুখে ঠিকানা। কত দূরে সুখের ঠিকানা। ধন্যবাদ। স্যারের কাছে আবার ফিরতে চাই, যেই গল্পে আমরা ছিলাম। একটু দর্শকদের বলতে চাই, আপনারা যেই মুহূর্তটার সাক্ষী হয়ে থাকলেন এটা আমাদের প্রত্যেকের আরাধ্য। কারণ আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয়ের পিছনে সাহস যারা জুগিয়েছিলেন, মুক্তিযোদ্ধাদের যারা অনুপ্রাণিত করবার চেষ্টা করছিলেন, তেমনই দুজন ব্যক্তিত্বের জীবনের গল্প শুনছিলাম আমরা। একটা বদ্ধ রুমে নতুন করে জন্ম নেওয়া গান, যে 4টে গান হয়তো অনুপ্রেরণা যোগাতো, বা খানাদার বাহিনীর হাতে সেই গানটি যিনি বহন করে নিয়ে যাচ্ছেন তিনিও ধৃত হয়েছেন, গানের সুস্রষ্টার একজন ধৃত হয়েছেন। পরের ইতিহাস আপনাদের কম বেশি সবার জানা। গর্ব, অহংকার, শ্রদ্ধা, ভালোবাসা এবং যারা হত্যা করেছে তাদের প্রতি ঘৃণা, সকল কিছুর সম্মিলনে শ্রদ্ধা জানাই প্রত্যেকের প্রতি। স্যার, এই যে বলছিল সম্পর্কের কথাটা ঠিক কীভাবে শুরু হলো? আমার এই যে গানটি আছে না আমার মুক্তার, এই গানটির একটু শুনলে বুঝবে। দোহারের চাল, হ্যাঁ, এটা দোহার, যেটা দোহার যাকে বলে আর কি, গান গাওয়ার সময় দোহার ধরা। তো ওই কাজটি লিনু করেছিল, করেছিলাম, ইস্তিয়াক করেছিল। আচ্ছা, হ্যাঁ, ও এবং ইশতিয়াক দুইজনে, আমি পাপি তিনি জামিনদার, যে উপরের অংশটুকু ওরা আমার সাথে আমরা করেছে। জনাব শেখ ইশতিয়াকের কথা বলছি। একটা প্রোগ্রামে আমি ওনার গান রিহার্সাল করছি, উনি বসে আছেন। হ্যাঁ, তখন অনেকক্ষণ শোনার পরে বলছে, আহ ভালো ভালো সত্য গানটা। আমি গানটা রিহার্সাল করে করে ঠিকঠাক করলাম, রেকর্ডিংয়ে যাবো। আরও বললাম যে হাদি ভাই, এই গানটা কিন্তু আপনার এবং সুর আদিন আলীর। পরে একটু পরে উনি বললো যে তুমি এই গানটা আমাকে এক সময় এসে তুলে দিয়ে যাবো। বাহ, আমি ভুলে গেছিলাম, ওর মনে আছে। এবং আমার কিন্তু গানের একটা পর্যায়ে আমি কিন্তু গান প্রায় ছেড়ে দিয়েছিলাম, প্রায় 17 বছর গান গাড়ি। এই হাদি ভাই আমার সঙ্গীত পিতা, উনি আমাকে জোর করে ধরে নিয়ে আসলো যে তুমি কি করো, এত ব্যবসা করো না, ই করো না, গান করো। এবং সেই প্রোগ্রামে আমাকে সাইজ করে দিল আর কি, আমার স্পষ্ট মনে হয়। ধন্যবাদ, আপনি সাইজ করেছেন। একটু শুনতে চাই, আপনারা যখন গান গাইছেন তখন একজন সৈয়দ আব্দুল হাদি অলরেডি বাংলাদেশের হুজ হু ইন্ডাস্ট্রি, তাই না? একদম। ফ্যান ফলোয়ার কেমন ছিল স্যার? ও সাধারণ, আমি নিজেই তো তার মানে অন্ধ ভক্ত এখন পর্যন্ত। এবং হাদি ভাই যদি বলে এইটা করো, আমি বলি যে তথাস্থ, সবসময় বলি কথাটা। আমি গানের চেয়েও কিন্তু আমি হাদি ভাইয়ের সব কিছু যে কথাবার্তা বলে, এই বীরত্ব কথা কখনো উস্কে দিয়েছে, এরকম কিছু ঘটিয়ে ফেলেছেন, এমন হয়েছে কিনা আপনি বলুন। না, এটা আমরা শুনতে আমি চাই। হাদি ভাই বলতে আমি অজ্ঞান। একটা ঘটনা না বললেই নিশ্চয়ই, নাই, নিশ্চয়ই। যেটা হাদি ভাই উইথ পারমিশন, প্লিজ এটা বলতেই হবে। নাহলে সেটা হচ্ছে একদিন আমরা খুব বাংলাদেশের সমস্ত পুকুর চষে বেড়াচ্ছি আমরা, এবং তখন ওই সময়ে 10 কেজি 15 কেজির কোনো মাছ ছিল না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে হাদি ভাই সবসময় আমার পাশে বসতেন। আমি যেই মাছটা হিট করতাম সেটা 10 কেজি, এই তুমি উঠাতে পারবো না, দাও আমার কাছে, দাও, এই ওই গেমটা খেলতো না, ওইটাই কিন্তু ওইটাই আনন্দ, ওইটাই ছেলে। এই শুরু হইলো তার নেশা, বুঝছেন, এই শুরু হইলো।
ঘটনা ঘটে গেছে। যাই হোক, আপনাদের অ্যাংলিং এর নেশা আমাদের মতো আরো অনেকের মধ্যে আছে। এই যে আপনাদের খোঁজ পেলাম, এর পরবর্তীতে ভিন্ন রকম গল্প আরো জন্ম নিলেও নিতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একজন সৈয়দ আব্দুল হাদীকে আপনার মাধ্যমে আরেকটু ব্যতিক্রমী ভাবে জানলাম, অ্যাঙ্কলার হিসেবে জানলাম। জি, কৃতজ্ঞতা জি। সময় দেওয়ার জন্য। স্যার, আমাদের এই আয়োজনের এই পর্যায়ে আরেকজন অতিথিকে একটু নিমন্ত্রণ জানাতে চাই। আপনার খুব স্নেহধন্য, ভালোবাসার, তিনি আপনাকে খুব ভালোবাসেন, এটা নিঃসন্দেহ বলেই দেয়া যায়। আমাদের সাথে আমাদের প্রিয় জনাব মুন্সি ওয়াদুদ আছেন, শ্রদ্ধেয় গীতিকার মুন্সি ওয়াদুদ। স্বাগত আপনাকে যমুনা নিমন্ত্রণের এই আয়োজনে। ঈদ মোবারক। আসো আসো, ওয়ালাইকুম সালাম। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন আমাদের পক্ষ থেকে। স্যার কাজ করছেন এরই মধ্যে। আপনি যদি ভুল না করি 16 বছর বয়সেই রেডিওতে প্রথম আপনার গান, লেখা গান কেউ গাইছেন। সেই সময়ের আবহটা একটু আমাদের বলবেন, আমরা একটু শুনতে চাই। আমি মূলত সে সময়ের আবহ থেকে একটু অন্য জায়গায় যেতে চাই। আমি যার পাশে বসে আছি তার সামনে কথা বলা আমার জন্য খুব দুঃসাধ্য একটি কাজ এবং দুঃসাহসিকও। তবে এই সাহসটা কিন্তু আমি পেয়েছি হাদিবের নিবিড় সান্নিধ্য থেকেই, হাদিবের স্নেহ থেকেই। এবং সেটা হলো 2018 সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে আধুনিক বাংলা গানের বিবর্তন নিয়ে একটি পাক্ষিক অনুষ্ঠান হয়। তো সেই অনুষ্ঠানে হাদি ভাই সম্মানিত আলোচক হিসেবে আমাদের যে 60-এর দশক, 70-এর দশক এবং 80-র দশকের প্রায় হারিয়ে যাওয়া এবং কম শ্রুত যে গানগুলো এবং যে প্রতিভাবান শিল্পী, গীতিকার, সুরকার ছিলেন তাদেরকে যে তাদের যে কর্ম সেগুলোকে তুলে ধরা যে প্রয়াস, সেই অনুষ্ঠানে কিন্তু সম্মানিত আলোচক হিসেবে হাদি ভাই সবসময় নিয়মিত কথা বলে থাকেন, বিশ্লেষণ করে থাকেন। আর ওই অনুষ্ঠানের গবেষণা এবং গ্রন্থনার দায়িত্বটা আমি পালন করি। এই যে একটি অনুষ্ঠানের মাধ্যমে ভাইয়ের কাছাকাছি হওয়া, এর ভেতর দিয়ে কিন্তু আমি এই সাহসটুকু অর্জন করেছি। মুন্সি যেই পিটিভির কথা বলল, সেটি আসলে খনি থেকে মূল্যবান জিনিসপত্র আহরণ করার মতো। তো মুন্সি সেই কাজটি করছে এখন। অনেক কষ্ট করে খুঁজে বের করতে হচ্ছে, পাওয়া যায় না তো সেই সব দিনের গান। এখন এই দুরূহ কাজটিও করছে। আমাদের যে সিনিয়র সঙ্গীত শিল্পী আনোয়ারউদ্দিন খান, জি, একটি সময় হাদি ভাই যখন প্রতিষ্ঠিত তখনও এই আনোয়ারউদ্দিন খানের কাছে কিন্তু কিছুদিনের জন্য উনি গানের তালিম নিয়েছেন। এটা অনেকেই জানেন না। তৃতীয়ত আরেকটি কথা বলি, সেটা হলো 60-এর দশকে এবং 70-এর দশক জুড়েই এই যারা নাকি আমাদের একের প্রথিতযশা শিল্পী, যারা সেই ফেরদৌস রহমান থেকে শুরু করে ভাই থেকে শুরু করে যারা তখন একেবারে শীর্ষস্থানে অবস্থান করছিলেন, তারা কিন্তু নিয়মিত প্রতি মাসেই প্রথম পক্ষে এবং দ্বিতীয় পক্ষে লাইভ প্রোগ্রাম করতেন বেতারে। লাইভ প্রোগ্রাম করতেন। তো সেই লাইভ প্রোগ্রামের জন্য তখন তো এই যোগাযোগ ছিল না। একজন গীতিকারের কাছ থেকে গান নিতে হতো, মাসে অন্তত 5-6টি করে, আর বেশি গানের প্রয়োজন হতো। তো গান পাবেন কোথায়? অনেক সময় এরকম সমস্যা দেখা দিত। তো ভাই কী করতেন, নিজেই এক সময় কলম নিয়ে বসে গেলেন, নিজেই গান লিখলেন, নিজে সুর করলেন এবং গাইতে থাকলেন লাইভ প্রোগ্রামে। স্যার, আমরা এই গল্পে ফিরবো, তবে একটা গান শুনে নিতে চাই। নদী আছে, আতিক আছে আমাদের সাথে, আমরা একটা গানে যাচ্ছি।
কাছে আসবো না, এসেছি ডাকবো না, ডেকেছি। কাছে আসবো না, এসেছি ডাকবো না, ডেকেছি। মনে মনে চুপি চুপি তোমারে যে চেয়েছি আমি, চুপি চুপি চেয়েছি, জানবো না জেনেছি। কথা বলবো না বলেছি, শুনবো না শুনেছি। হৃদয়টারে উজাড় করে আমি তোমায় ভালোবাসি গো। ইচ্ছে করে যখন তখন তোমার কাছে ছুটে আসি গো। তোমার ভালো বাসা পেয়ে জীবন আমার ধন্য হলো গো। স্বর্গ পাবো এই মাটিতে, সত্যি আমি তোমায় পেলে গো। অনিশি রাতে জেগে জেগে তোমারে মনে করেছি, আমি তোমারে মনে করেছি। জাগবো না জেগেছি, কথা বলবো না বলেছি, শুনবো না শুনেছি। কি যে বলো বুঝি বুঝি, আমিও যে মরেছি, হায় আমিও যে মরেছি। বুঝবো না বুঝেছি, কথা বলবো না বলেছি, শুনবো না শুনেছি। 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 ধন্যবাদ। স্যারের কাছে আবার ফিরতে চাই, যেই গল্পে আমরা ছিলাম। ছোট ভাই অনেক বেশি ভালোবাসেন আপনাকে, এক বিন্দু কিন্তু তিনি বাড়িয়ে বলেন না এই ভালোবাসা থেকে। এটা আমাদের সত্যি আরেকের আমার জানো, আমার একটা বিরাট সৌভাগ্য যে এরা আমাকে এতটাই ভালোবাসে। দেশের সব সাধারণ মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, এটাই আমার মনে হয় জীবনের সবচেয়ে বড় পাওয়া। কি চমৎকার করে বললেন স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি এসে আমাদের সময় দিয়েছেন, স্যারের জীবনের চলার পথের কিছু স্মৃতি আমাদের সাথে শেয়ার করছেন। আর যদি কিছু বলার থাকে হয়তো আমরা শুনতে পারতাম, বাট আপনি চমৎকার করে বলেছেন। ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞতা। ভালো থাকবেন। স্যার, আমি জানি না আপনি খেয়াল করেছেন কি না, এই পুরো আয়োজনে বেশ কয়েকবার আমি অশ্রুসিক্ত ছিলাম। আমি ভালোবাসার প্রতি খুব আবেগপ্রবণ। আমি ভালোবাসা দেখলে, নিখাত ভালোবাসা দেখলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আপনি সত্যি সৌভাগ্যবান, আপনাকে মানুষ উজাড় করে ভালোবেসেছে। জীবনের খতিয়ান করতে বসে কখনো এমন হয়েছে কোনো হিসাব মিলেনি, বা চেয়েছেন যে হিসাবটা মিলে যাক, বা কোনো প্রাপ্তির প্রত্যাশা কিংবা কোনো না পাওয়ার যন্ত্রণা, এমন কিছু তাড়িত করে আপনাকে? একদম শেষ প্রশ্ন এটি আমার। দেখো, পুরোপুরি প্রাপ্তি হয়ে গেছে বা পুরোপুরি সন্তুষ্ট জীবনে কি কোনো মানুষ আছে? আমার তো মনে হয় নাই। সবচেয়ে সফল মানুষটি হয়তো ভিতরে ভিতরে তার কিছু অপূর্ণতা আছে, কিছু ঘাটতি আছে, এটা থাকবেই, এটা মানুষের। তাই মানুষ তো আর ফেরেশতা নয়। তো আমার জীবনেও যে তা নেই তা নয়। তবে একটি কথা, আমার বাবার একটি কথা সারা জীবন আমাকে পরিচালিত করেছে। আমি চেষ্টা করেছি
উনি অত্যন্ত নীতিবান এবং আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষ ছিলেন। আমি দেখেছি তার বিভিন্ন সময় তো তিনি আমাকে একটি কথা বলতেন, when money is lost, nothing is lost. When health is lost, something is lost. But when character is lost, everything is lost. এই একটা কথায় জীবনের অনেক গল্প লুকিয়ে আছে। স্যার, আপনি চমৎকার বলেন, এই সুযোগে আমি এটাও বলে নেই, আপনি চমৎকার একজন মানুষ, সেই সুযোগে এটাও বলে নেই। এবং ঠিক এইভাবে অন্তত অকৃত্রিম ভালোবাসার প্রতীক হিসেবে আপনি শত সহস্র বছর আমাদের স্মৃতিতে থাকবেন, এটা নিঃসন্দেহে বলে দেওয়া যায়। এবং আজকে আমার জন্য এটা একটা বিশাল আনন্দের বিষয় আপনাকে এইভাবে উপস্থাপন করতে পারাটা। এবং যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন জায়গায় আমাদের দেখছেন, তারা অনেকে আজ স্মৃতিকাতর, কারণ তাদের জীবনের অনেক আবেগের সাথে আপনার গাওয়া গানগুলো জড়িত। আমার বাবা মার জীবনে জড়িত, হয়তো এরকম আরও অসংখ্য বাবা মায়েরা আছেন কিংবা তরুণ তরুণীরা আছেন যারা এখনও খুব আগ্রহ নিয়ে শোনেন। তাদের জন্য যদি কিছু বলার থাকে, তাদের এই ভালোবাসার প্রতিদান যদি বিন্দুমাত্রও দিয়ে থাকতে পারি, তাহলে সেটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ক্ষুদ্র জীবনে আমরা কত কিছু করি না, কত কিছু করবার চেষ্টা করি, কিন্তু ওই যে জীবনের খতিয়ানের হিসেব আমাদের কজনেরই বা মিলে, কতজন বা মেলাবার চেষ্টা করি, বিবেক দর্পণে দাঁড়িয়ে নিজেকে কতটা মূল্যায়নের চেষ্টা করি, যে আঙুল অন্যর দিকে আমরা তুলছি সেই আঙুল দিয়ে নিজেকে কতখানি প্রশ্ন করবার চেষ্টা করি। মাঝে মাঝে প্রশ্ন করা ভালো, প্রশ্ন করলে আত্ম উপলব্ধি হয়, সেই আত্ম উপলব্ধি থেকে একজন ভালো মানুষ হওয়ার সুযোগ তৈরি হয়। উৎসবের এই উদযাপনের সমাপ্তিতে এই কথাটি বলছি, অনেকের ভালো নাও লাগতে পারে, তবে জীবনটাই এমন, নানা চড়াই উতরাই দিয়ে পার হয়ে যাওয়া এবং আবেগ তাড়িত হওয়া। কারণ এই আবেগ যদি আমাদের মাঝে না থাকে, আমরা মানুষ হিসাবে আর বেশি কিছু বাকি থাকবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি, ঈদ মোবারক।